মাই ডিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও সবাইকে ওয়েলকাম আমার শিকন পাঠশালাতে। আগামীকাল পার্ট ওয়ানের রসায়ন তৃতীয় অধ্যায়ে আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অংশ শিখেছিলাম, এমসিকিউ এবং সৃজনশীল আসার মতন। সেখানে আমরা করছিলাম মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। পদার্থ কি জিনিস, একটি পদার্থকে ভাঙলে কি কি উপাদান পাওয়া যায়, এবং কিভাবে একটি পদার্থ গঠন হয়, এবং কিভাবে পরমাণু, অণু, এবং কিভাবে আমরা প্রোটন সংখ্যাকে চিনতে হয়, এবং কিভাবে আমরা নিউটন সংখ্যা বাইর করতে হয়, ইলেকট্রন সংখ্যা, এবং সর্বোপরি আমরা ভর সংখ্যা নিয়ে অধিকবার কথা বলেছি। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা ব্ল্যাকবোর্ডে অলরেডি আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় দুটি জিনিস তৃতীয় অধ্যায় খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমরা এটারে যদি একটু বোল্ড করে দেই, কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা একটু বোল্ড করে দেই তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা কিন্তু পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই সৃজনশীলের কোনো না কোনো দাগের গ দাগে অথবা ঘ দাগে তোমাদেরকে দেবে। দেখো, আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব রাদারফোর্ড। আমরা যে পরমাণু সর্বপ্রথম যে আবিষ্কার করেছিল, যার হাত ধরে আজকে আমরা এই নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরমাণু নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের এই সুন্দর একটি চ্যাপ্টার, যার দ্বারা প্রথম হাতে সূচনা হয়েছিল, তার দ্বারা আমরা পড়তে পাচ্ছি। তো তাকে খুবই ধন্যবাদ স্যারকে, যে এমন একটি অধ্যায় আমাদেরকে দেওয়ার জন্য এবং মজাদার ভাবে শেখার জন্য। সো আমরা পার্ট 2 তে আজকে শিখবো দুইজন মোস্ট ইম্পর্টেন্ট এবং জিনিয়াস এবং খুবই ট্যালেন্টেড দুই বিজ্ঞানী, আর রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে আমরা আজকে একটু ব্যাখ্যা করব। তো আমরা রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল আমরা অবশ্যই আমাদের সৃজনশীলে, এই দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি লিখে দিয়েছি যে সৃজনশীলের গ দাগ অথবা ঘ দাগে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা কোশ্চেন 100%, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই লিখে রাখো 100%, এখান থেকে তোমরা একটা কি দুইটা প্রশ্ন তোমরা পাবা। অর্থাৎ এবং তাতে অবশ্যই কোনো না কোনো বিজ্ঞানী একটা পরমাণু মডেল দিবে, এবং হয়তো সেখানে বলতে পারে যে একটি মডেল দেওয়া আছে, এই মডেলটা ব্যাখ্যা করো, অথবা সীমাবদ্ধতা, সাফল্য এবং ত্রুটিগুলো আমরা লেখো, বা সীমাবদ্ধতা যাই বলে আমরা একই জিনিস, সেইগুলো আমরা এখন দেখব। সো আমরা প্রথমে আমাদের যে যার হাত ধরে এই পরমাণু পথ চলা, পরমাণু এই যে তৃতীয় অধ্যায়ের পথ চলা, সেই মহান বিজ্ঞানী রাদারফোর্ড, এবং রাদারফোর্ড বিজ্ঞানী কিছু ভুলগুলো, ত্রুটিগুলো সংশোধন করেন আমাদের আরেকজন মোস্ট ট্যালেন্টেড বিজ্ঞানী বোর। তাকেও নিয়ে আমরা তার মডেল নিয়ে আমরা ব্যাখ্যা আলোচনা করবো। সো কথা বাড়াবো না, কথা বাড়ালে ভিডিওটি লং হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল গন্তব্যে চলে যাই। আমরা প্রথমে শিখবো রাদারফোর্ডের পরমাণু মডেল। কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের তো সুন্দরভাবে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথমে কি শিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের কি শিখবো বন্ধুরা, বলো, আবার বলো, রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রথমে আমরা কি শিখবো, রাদারফোর্ডের পরমাণু মডেল। সো রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে অবশ্যই তো আমরা জানবো, কিন্তু যার হাত ধরে এই যে আমরা তৃতীয় অধ্যায় পড়তে পাচ্ছি, তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নেই। অনেক সময় দেখা যায় এমসিকিউতে এই ব্যক্তির জীবনীতে একটি প্রশ্ন, এবং তোমরা দেখবে অবশ্যই তোমাদের পাঠ্য বইতে এই জিনিসটা তোমরা পেয়ে থাকবে। দেখো, আমাদের মহান বিজ্ঞানী এবং মোস্ট ট্যালেন্টেড বিজ্ঞানী, যার হাত ধরে পরমাণু
এই তৃতীয় অধ্যায় শুরু হয়েছিল। সেই রাদারফোর্ডের জন্ম সাল হলো 1900 কত খ্রিস্টাব্দ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বই পড়ো নাই? বলো, ব্যস্ত বলো। 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে মহান বিজ্ঞানী আমাদের রাদারফোর্ড বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। এবং জন্মগ্রহণের পর এই গল্পটা আমি একদিন অবশ্যই বলবো, কিন্তু আজকে আমরা মূল গন্তব্যে পৌঁছে দেবো। আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, প্রথমে আমরা মডেলটিকে আঁকার একটু চেষ্টা করব, তারপর আঁকানোর পরে আমরা মূল বিষয়বস্তুতে চলে যাব। মূল বিষয়বস্তুতে কি করব বন্ধুরা বলো? মূল বিষয়বস্তুতে আমরা চলে যাব। হ্যাঁ, তো আমরা যদি একটি রাদারফোর্ডের একটি পরমাণু মডেলটা একটু যদি দেখি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইতে, মূল পাঠ্য বইতে এমনই একটি আমাদের মডেল দেওয়া আছে। বলা হয়েছে এটাই হচ্ছে রাদারফোর্ডের একটি পরমাণু মডেল। তো আমরা এখন মডেলটি একটু আঁকানোর জন্য, যেহেতু আমি একটু রিয়েলি আমি একটু চিত্র একটু কম আঁকাতে পারি, সো কেউ কষ্ট পাওয়ার কারণ নয়। তবু আমরা চিত্রটা যদি পাঠ্য বইটা তুমি খুলে দেখো তো প্রিয় বন্ধুরা, পাঠ্য বইটা খুলে দেখো হুবহু এরকম একটি মডেল তোমাদের ওই বইতে দেওয়া আছে। মডেল একটি বইতে কি দেওয়া আছে? দেখো, মডেলের মাঝখানে এই এমন একটা গোল করে বোল্ড করে দেওয়া আছে। এই যে বোল্ড, এই যে কালো করে দেওয়া আছে, এবং এই যে রিং মতো, রিং এর মাথায় বা যে কোনো জায়গায় এই এরকম গোল দেওয়া আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এরকম গোল কি করা আছে? গোল দেওয়া আছে। গোল দেওয়া আছে। আমরা সেই গোলগুলো একটু দেখার চেষ্টা করতেছি, দেখে আমরা দিতে সক্ষম কিনা। হ্যাঁ, আমরা অলরেডি একটা রাদারফোর্ডের পরমাণু মডেল আঁকলাম। দেখো, রাদারফোর্ড এমন একটি মডেল প্রথমত দিয়েছিলেন। এবার কিভাবে এই পরমাণু মডেল সম্পর্কে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন অবশ্যই বোর্ড বইতে আছে। এই বোর্ড বইয়ের তথ্যগুলোই তোমাদেরকে সোজাভাবে এবং শর্ট টেকনিকে এই মগজে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আমি করব। সো চলো, লেটস স্টার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত একটি রাদারফোর্ডের পরমাণু মডেল আঁকলাম। আঁকানোর পরে দেখো প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে বুঝবো যে ভাই আমি তো পার্ট ওয়ানে ওই যে প্রোটন, ইলেকট্রন, নিউক্লিয়াস নিয়ে বলেছেন। তো ভাইয়া আমরা এখানে কিভাবে বুঝবো যে কোনটা ইলেকট্রন, কোনটা প্রোটন, কোনটা নিউক্লিয়াস বা কোনটা কক্ষপথ? সো দেখো, তিনটে রিং মতন করা আছে। এই যে তিনটে রিং মতন করা আছে, এই তিনটে রিং এর মাঝখানে দেখো একটি বড় করে একটি গোল দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলছি যে তিনটে রিং এর মাঝখানে এই বড় করে একটি গোল দেওয়া আছে। এই গোলটারে কি বলবে? নিউক্লিয়াস। এই গোলটারে কি বলবে? নিউক্লিয়াস। বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটারে কি বলবে? নিউক্লিয়াস। এই যে তিনটে রিং এর মাঝখানে যে দেওয়া আছে, এই রিং এর মাঝখানে যে গোল মতন দাগটা দেওয়া আছে, এটারে কি বলবে? নিউক্লিয়াস। কি বলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বলবে? নিউক্লিয়াস। এবার এই যে রিংটা এই যে ঘুরছে, তাই না? এই যে রিংটা ঘুরছে, এই ঘোরার পথকে কি বলবে? কক্ষপথ। কক্ষপথ। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মানে রিং এর মাঝখানে বা দাগের উপরে একটা গোল দিয়েছে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটারে কি বলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ব্যস্ত বলো। এটা হচ্ছে ইলেকট্রন। যে ভাই আপনি তো বুঝাইছেন, আমরা বোর্ড বই খুলে দেখছি যে হ্যাঁ এরকম একটি গঠন আমাদের রাদারফোর্ড মহোদয়
আমাদেরকে উপহার গিফট দিয়েছে। তো ভাই সব বুঝলাম। এই হচ্ছে চিত্র কি রাদারফোর্ডের পরমাণু মডেল। চিত্র রাদারফোর্ডের রাদারফোর্ডের পরমাণু মডেল। হ্যাঁ, কি বলছি বন্ধু? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ডের পরমাণু মডেল। তো ভাইয়া এই যে নিউক্লিয়াস, এই যে ইলেকট্রন, এই যে কক্ষপথ, আপনি তো পার্ট ওয়ানে শুধুমাত্র ইলেকট্রন নিয়ে কথা বলছেন। আমরা তো এই নিউক্লিয়াস বা এই কক্ষপথ নিয়ে আপনি আলোচনা করেননি। তো আমরা কি করবো? তো সেই জন্যই আমরা পার্ট টুতে আজকে এই জিনিসগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট করার জন্য আমরা রেখেছি, হ্যাঁ, পার্ট টুতে। তো এখনো যারা শেয়ার করোনি তারা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং কমেন্ট বক্সে অবশ্যই যার যার প্রবলেম সে বলবা যে ভাই আমি এটা বুঝতে পারছি না, আমাকে বোঝাই দেন। আমি কমেন্ট থেকে অবশ্যই তোমারে বোঝাই দিব। এবং সাবস্ক্রাইব করবো অবশ্যই আমার চ্যানেল, তাহলে আমার চ্যানেলটা সবার আগে, চ্যানেলের যত সহজভাবে বোঝাচ্ছি, সহজভাবে বুঝে তুমি যেন পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করে আসতে পারো, সেজন্য সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন এটা অন করে দেবা, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমার কাছে কি পৌঁছাবে। হ্যাঁ, তো দেখো, নিউক্লিয়াস হলো কোনো কক্ষপথের মাঝখানে যে বড় মতন গোল অংশটা, গোলাকার বস্তুটা থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, যে আপনি তো সব বোঝাইলেন, কিন্তু এই জন্য আমার কেমন একটা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। কোনো ব্যাপার না। দেখো, আমরা যদি কি বলবো, হ্যাঁ হ্যাঁ উদাহরণ দেখো, আমরা যদি মনে করো আমরা যারা সৌদি আরবে গিয়েছি, মুসলিম ধর্মরা বা হিন্দু ধর্মরা, মুসলিম ধর্মরা যারা সৌদি আরবে গিয়েছো, এবং হিন্দু ভাই ও বোনেরা যারা তোমরা হচ্ছে কোনো মন্দিরকে প্রদক্ষিণ করো, তাই না? দেখা যাচ্ছে এই একটা তোমার হচ্ছে কাবা শরীফ। হ্যাঁ, যদি আমরা একটু ভালোভাবে দেখি, দেখো সেই নিউক্লিয়াসটা কি। হ্যাঁ, নিউক্লিয়াস জিনিসটা কি দেখো, এটা হচ্ছে একটা কাবা শরীফ। হ্যাঁ, এটা হচ্ছে কাবা শরীফ। কাবা শরীফের মাঝখান দিয়ে মনে করো এই এই সবাই ধরো হচ্ছে তোমার হাঁটতেছে। হ্যাঁ, হাঁটতেছে হাঁটতেছে এই গোল করে হাঁটতেছে। হ্যাঁ, এই গোল করে হাঁটতেছে, এই গোল করে এরকম ভাবে চলতে 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 আবার এখানে একটা লোক এই কি এরকম গোল করে ঘোরে না। তো ধরো এটারে আমরা একটা কাবা শরীফ, কাবা শরীফ ধরলাম। হ্যাঁ, কাবা শরীফ অথবা মন্দির। হ্যাঁ, যেটা আমরা দুইটা নিয়ে, যেহেতু হচ্ছে ব্ল্যাকবোর্ড ছোট থাকায় আমরা দুই ধর্মের মুসলমানেরা কাবা শরীফ করে, আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আমরা দেখে থাকি যে আমাদের একটি মন্দিরকে প্রদক্ষিণ করা হয়। তো দেখো বন্ধুরা, আমরা যারা মুসলিম ধর্মের, দেখো সৌদি আরবকে ঘিরে বহুত মানুষ ঘুরতে থাকে, বহুত মানুষ কি করতে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘুরতে থাকে। দেখো মজার জিনিস, দেখো দেখো তাহলে মূল বিষয়টা কি আমাদের কাবা শরীফ, কাবা শরীফকে ঘিরে কি করতে থাকে প্রিয় বন্ধুরা, মানুষ ঘুরতে থাকে। তাহলে যে জিনিসকে আহ, যে জিনিসকে কেন্দ্র করে মানুষগুলো ঘুরছে, সেই কেন্দ্রটা হচ্ছে ওর নিউক্লিয়াস। তাহলে মানুষগুলো কোনটাকে কেন্দ্র করে ঘুরছে? হিন্দু ধর্মাবলম্বীরা ভাই বোনেরা বলো, মুসলিম ধর্মাবলম্বীরা বলো, কি মুসলিমরা কি কাবা শরীফ কেন্দ্র করে ঘুরছে, তাহলে কি তাদের ওইটা হচ্ছে নিউক্লিয়াস। আর হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনেরা কি, আমরা মন্দিরকে আমরা যদি প্রদক্ষিণ করি, ঘুরি, তাহলে ওই মন্দিরটা হচ্ছে কি নিউক্লিয়াস। তো আমরা বুঝতে পারলাম যতক্ষণ নিউক্লিয়াসটা কি, আশা করি সবাই নিউক্লিয়াসটা বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, এবার ভাইয়া যে কক্ষপথটা কি, কক্ষপথ দেখো আমরা একইটাতে কক্ষপথ বুঝবো। হ্যাঁ ভাইয়া, আমরা একইটাতে কক্ষপথ বুঝবো। দেখো তুমি এই যে কাবা শরীফকে কেন্দ্র করে অথবা মন্দিরকে কেন্দ্র করে তুমি ঘুরছো, তাহলে কি নির্দিষ্ট একটা কি তুমি রাস্তা দিয়ে ঘুরছো না? তুমি তো আর সৌদি আরবে গিয়ে কাদা দিয়ে কাবা শরীফ করবা না, বা অন্য কোনো, তোমার একটা নির্দিষ্ট কি পরিক্রমা দেওয়া হবে, সেই পরিক্রমা কেন্দ্র করে তুমি অবশ্যই কি ঘুরবা। তো কাবা শরীফকে কেন্দ্র করে কি আমরা প্রত্যেকে একটি কি নির্দিষ্ট এই কক্ষপথের রাস্তা দিয়ে কি, প্রত্যেকটি নির্দিষ্ট রাস্তা দিয়ে কি ঘুরতেছি না? এই নির্দিষ্ট রাস্তাকে কি বলে? প্রত্যেকটি কক্ষপথ বলে, এক একটি কক্ষপথ বলে। নির্দিষ্ট মানুষ যে আমরা প্রত্যেকে এক একটি কি কাবা শরীফকে কি একটি নির্দিষ্ট কক্ষপথে কি রাস্তা দিয়ে ঘুরছি না, তাহলে ওইটারে কি কি বলবে? ওইটারে হচ্ছে কক্ষপথ বলবে। ইজ ইট ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পেরেছো? অবশ্যই আশা করি বুঝতে পেরেছি। এইগুলো হচ্ছে শর্টকাট টেকনিক, এইগুলো কি বলে বেসিক। এই বেসিক যদি তোমরা ভালোভাবে গেতে দিতে পারি, তাহলে কি তুমি ভালো জায়গায় গিয়ে একটা ভালো সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসতে পারবা। অনেক স্যারেরা কি করে, ডাইরেক্ট বুঝাই দিলাম,
দেখো ডাইরেক্ট বোঝানোর মধ্যে ডাইরেক্ট বুঝলে হ্যাঁ আমি অনেক শিক্ষার্থী বুঝলো, অনেক শিক্ষার্থী বুঝলো না। এতে করে কি হবে, যে যে ভালো করছে সে তো ভালো, আর যে খারাপ করছে সে বলবে কি যে ও ভাইয়ের কাছে পড়ে আমার খারাপ হয়ে গেছে। না, এটা করলে হবে না। আমাদেরকে কি বেসিক এমন করে স্ট্রং করতে হবে আমরা যেন মূল বিষয় থেকে আমরা তখন উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা এই ভাইয়া আমাদের উদাহরণ এভাবে শিখাই দিয়েছিল, দেওয়ার পরে আমরা এই জিনিসটা আমরা মনে রাখতে পারছি। সো আমরা এখন রাদারফোর্ডের একটা পরমাণু মডেল আমরা দেখলাম, দেখার পরে এইবার রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কয়েকটি তথ্য প্রদান করেছে। মোট তথ্য 5টি দিয়েছে, সে 5টি তথ্য আমরা এখন দেখব। 5টি তথ্য এখন আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা যদি এই চিত্রটারে একটু ছোট্ট করে কর্নারে এখানে, হ্যাঁ, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো দেখো আমরা কি করি, সবসময় মনে রাখবো শর্টকাট টেকনিক এবং কিভাবে শর্টকাট অবলম্বন করে মূল জায়গায় চলে যাওয়া যায়। তাই বলে একবার শর্টকাট শিখলে হবে না, আমাদের তার মধ্যে কিছু বেসিক স্ট্রং করতে হবে। বেসিক মূল বিষয় ডিপলি যত গভীরে যাবা তুমি তত বেশি অ্যান্সার করতে পারবা। তো আমরা যদি একটু আঁকাই ওই জিনিসটা, যদি আমরা একটু আঁকাই, কি হয় মাঝে মাঝে বুঝলাম না। যাই হোক, আমাদের এখানে থাকবে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা কি ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা কি প্রিয় শিক্ষার্থীর মধ্যে ইলেকট্রন। হ্যাঁ, এটা যদি একটু বাড়িয়ে এখান থেকে, এখানে একটি কি ইলেকট্রন, আবার এখানে কি একটা ইলেকট্রন, এখানে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা কি ইলেকট্রন, তাই না? এটারে কি বলেছে, চিত্রে কি দিয়েছে, রাদারফোর্ড, রাদারফোর্ডের রাদারফোর্ডের পরমাণু মডেল। তো দেখো এটারে কি বলছি আমরা, কি বলছি, নিউক্লিয়াস বলছি। কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখা যায় এটা কি লিখেছি, নিউক্লিয়াস। কি লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াস। এটারে কি, এই যে এই নিউক্লিয়াস, এবং এটারে কি বলবে, কক্ষপথ। কি বলবে, কক্ষপথ, কক্ষপথ। আর এটা কি বলবে, এটারে বলবে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন। এই যে গোল গোল চাকা চাকা অবস্থা, এই যে পুটুলি দেওয়া আছে চাকার উপর, এটারে কি বলবে, ইলেকট্রন। আমরা চিত্রটা আপাতত আঁকাইছি। এবার আমরা সেই তত্ত্বগুলো জানবো, যে রাদারফোর্ড কি কি তত্ত্ব দিছে। এই তত্ত্বগুলো আমাদের এই গ দাগে সৃজনশীল অথবা গ দাগে 4 মার্কের জন্য আসবে। কত মার্কের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ দাগে যদি আসে 4, গ দাগে আসলে কত, 3 মার্ক। হ্যাঁ, গ দাগে কত, 3 মার্ক, গ দাগে কত, 4 মার্ক। হ্যাঁ, গ দাগে হচ্ছে 4 মার্ক। দেখো তত্ত্বগুলো তো আমরা এতক্ষণ রাদারফোর্ড বিজ্ঞানের পরমাণু মডেলের সম্পর্কে তাত্ত্বিক ধারণা নিলাম, মানে কি বেসিক ধারণা নিলাম। এবার আমরা তত্ত্বগুলো জানবো, যেগুলো আমরা পরীক্ষার সময় গিয়ে যেন তত্ত্বগুলো সুন্দরভাবে সংক্ষেপের মধ্যে যেন আমরা দিয়ে আসতে পারি, বেশি বড় না করে আমরা যেন মূল বিষয়গুলো কি করতে পারি, দিয়ে আসতে পারি। তো দেখো আমাদের বইতে আমরা পড়ে থেকেছি যে পরমাণু প্রথম লাইন লিখেছেন ইনি এমনভাবে, যে পরমাণু একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম কি, নিউক্লিয়াস। দেখো আমরা যদি আমরা একটু লিখি, দেখো প্রথমত আমাদের কি, পরমাণুর একটি কেন্দ্র আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে কি, পরমাণু একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম, হ্যাঁ, এই কেন্দ্রের 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 নাম নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ, এবার হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো, নিউক্লিয়াসের ভিতরে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে প্রোটন,
এবং বাইরে ইলেকট্রন দেখো আমরা এতে আরো একটু কিছু সংযোগ করার দরকার ছিল। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলেছি যে আমরা পরীক্ষার সময় যত সহজে এবং শর্ট ভাবে যেন মূল বিষয় সম্পর্কে তুলে ধরে আমরা স্যারেদের মন জয় করতে পারি। ঠিক আছে, আমরা দেখবো আমাদের মূল যে বিষয়বস্তু, 1 নম্বর তত্ত্বে মূল যে বিষয়বস্তুটা, হ্যাঁ মূল যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা আমরা সম্পর্কে একটু জানার চিন্তা ভাবনা করবো। দেখো মূল বিষয়বস্তু হচ্ছে পরমাণু। তিনি প্রথম তো যখন ওই পরমাণু সম্পর্কে গোটা মানে রিসার্চ করছিলেন ওই পরমাণু মডেল সম্পর্কে, তখন তিনি একটি দেখতে পেলেন, প্রথম তত্ত্বে তিনি দেখতে পেলেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম তিনি দিলেন কি? নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম তিনি দিলেন কি? এই কেন্দ্রের নাম দিলেন নিউক্লিয়াস। দেখেন আমরা একটি রাদারফোর্ড যখন একটি পরমাণু মডেল আমাদের সামনে ভালোভাবে যে উপস্থাপন করেছেন, রাদারফোর্ড যখন একটি পরমাণু মডেল আমাদের সামনে দিছে, তখন কি বলেছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে। এই পরমাণু একটা মডেল, হ্যাঁ এই পরমাণুর একটি কি আছে? মাঝখানে একটি কেন্দ্র আছে। কেন্দ্র মানে কি? মাঝখান। কি বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কেন্দ্র মানে হলো মাঝখান। তো কেন্দ্রে কি? পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি? এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি? এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। তারপর বলেছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন থাকে। দেখো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস মাঝখানে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিউক্লিয়াসের ভিতরে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? প্রোটন, এবং বাইরে যে আমরা এই যে চাকার মতন উপরে যদি আমরা বিয়ারিং বসাই, চাকার উপরে ধরো ওই যে ভিতরে আমরা বিয়ারিং বসাই, তাহলে এটা যদি একটা মানে হয় গোল মতন অংশ হয়, তার ভিতরে যদি আমরা বিয়ারিং বসাই, বিয়ারিং ছোট ছোট বিয়ারিং মতন অংশকে কি বলবো? ইলেকট্রন বলবো। বাইরে কি থাকবে তাহলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলবো? যে ইলেকট্রন। তাহলে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম সেই বিজ্ঞানী দেন কি? রাদারফোর্ড বিজ্ঞানী নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি যে সহজভাবে হয়তো তোমরা বুঝছো, এবং না বোঝার এতে কোনো অপশনই নেই, কারণ ছোট্ট একটি সংজ্ঞা, পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন থাকে। আমাদের ট্যালেন্টেড মোস্ট ট্যালেন্টেড রাদারফোর্ড বিজ্ঞানী আমাদের এই প্রথম তত্ত্বটা তিনি উপস্থাপন করেছেন। দেখো এখানে আরেকটু যদি আমরা সংযুক্ত করি, এখানে একটু যদি সংযুক্ত করি, তাহলে আমরা এতটুকুন আমার মনে হয় যে প্রথম ক্ষেত্রে আমি দিলে পাবো। 2 নম্বরে বলছে, দেখো তো বন্ধুরা যখন যারা দেখছো মোটে আমরা মনে থাকছে না, এই ছোট ছোট তথ্যগুলো, যে তথ্যগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্যারেরা চায় যে না আমার বেস্ট জিনিসগুলো আসুক আমার খাতায়, সো সেই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা ভাবনা তোমাদের করছি। হ্যাঁ তো তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 নম্বর তথ্য, অবশ্যই এখানে অবশ্যই তোমাদের খাতায় এটা লিখে নেবো, যেহেতু বইটা আরো এক্সট্রা যুক্ত করা আছে। যুক্ত করলে তো ভালো, আর যদি মনে না থাকে তখন এই জিনিসটা মূল থিওরিটা তোমরা সেখানে লিখে দিয়ে ফিরে আসবে। হ্যাঁ এবার আমরা 2 নম্বরের তথ্য দেবো। দেখো দ্বিতীয় তত্ত্ব আরো সহজ এবং সুন্দরভাবে তিনি দেওয়ার চেষ্টা করেছে। দেখো দ্বিতীয় তত্ত্ব বলেছে যে ইলেকট্রন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। দেখো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এবং এর বেশিরভাগ জায়গা ফাঁকা। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তত্ত্ব 2 এ দেশে আমাদের রাদারফোর্ড বিজ্ঞানী নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। এই যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, কেন্দ্রের মাঝখানে কি থাকবে? প্রথম সংজ্ঞায় বলেছি যে কেন্দ্রের মাঝখানে নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। দেখো আমরা যদি আমাদের
কিডনি অথবা ব্রেনের কথা চিন্তা ভাবনা করি, তো আমরা কি করি যে ব্রেনটা খুবই অত্যন্ত কি একটা নরম মস্তিষ্ক, যেখানে আঘাত লাগলে আমাদের কি হতে পারে, সমস্যা হতে পারে। তো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং স্বচ্ছ একটি জায়গা, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং কি একটা নরম জায়গা, স্বচ্ছ জায়গা, এবং এর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা, এর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। দেখো এই যে নিউক্লিয়াস, তাই না, এই নিউক্লিয়াসটা কি কেন্দ্রে আছে না, অবশ্যই কেন্দ্রে আছে। তাহলে আমাদের প্রথম তত্ত্ব মতে আমাদের মিলেছে। এবং দ্বিতীয় তত্ত্ব বলেছে নিউক্লিয়াস অত্যন্ত কি ক্ষুদ্র, নিউক্লিয়াস অত্যন্ত কি ক্ষুদ্র। নিউক্লিয়াসকে দেখতে গেলে আমাদের কি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমাদেরকে দেখতে হবে, যেটারে আমরা কি করব, যার দ্বারা আমরা ওই নিউক্লিয়াসটারে অত্যন্ত ক্ষুদ্র থাকা সত্ত্বেও আমরা কি কি খুঁজে বের করতে পারবো। তাহলে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গা, দেখো তো এর বেশিরভাগ জায়গা কি ফাঁকা না, এর বেশিরভাগ জায়গা কি ফাঁকা। তাহলে কি তত্ত্ব দুয়ে বলেছে রাদারফোর্ড সহজ ভাষায় নিউক্লিয়াস একটি অত্যন্ত ক্ষুদ্র এবং এর যে আশপাশের যে জায়গা বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই আমি মনে করি তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং যত সহজে সহজ টেকনিকে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আমার চ্যানেলের সাথে থাকবে এবং কোনো প্রশ্ন হলে কমেন্ট বক্সে দিবা, আমি সেই প্রশ্নটা সলভ করে দেবো। হ্যাঁ, এবার আমরা তৃতীয় তত্ত্বে চলে যাব। কত এটা বন্ধুরা অবশ্যই তোমরা লিখে নাও। এই যে জিনিসগুলো আমি দিচ্ছি, হ্যাঁ বইতে অনেক দেখবা এক্সট্রা কিছু কিছু লাইন যুক্ত করা আছে, আমরা যদি পরীক্ষার সময় ওইগুলো দিতে পারি তো খুবই ভালো। আর যদি নাও দিতে পারি, আমরা মূল থিওরিগুলো আমরা যেন লিখে আসতে পারি, সেই জিনিসগুলো তোমাদের আমি শেখাচ্ছি। দেখো এবার তৃতীয় আমরা এবার একটু যাবো, তৃতীয় তত্ত্ব আমরা যাবো। হ্যাঁ, তৃতীয় তত্ত্ব আমরা যাব। তত্ত্ব তৃতীয়, তত্ত্ব তৃতীয়। দেখো তত্ত্ব তৃতীয় আমাদের সুন্দর একটি অপশন দিয়েছে। দেখো বলছে আমাদের দ্বিতীয় সত্য কি ছিল, যে নিউক্লিয়াস অত্যন্ত কি, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, নিউক্লিয়াস অত্যন্ত কি ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গা ফাঁকা। দেখো এবার তৃতীয় যেটা দেশে, তৃতীয়টা আরো একটু মজাদার এবং ইন্টারেস্টিং, এবং একটির সাথে আমরা আরেকটি জিনিস একটু অ্যাড করা চিন্তা ভাবনা করব। দেখো বলেছে তৃতীয় নম্বর সত্যি বলেছে সৌরজগতে সূর্যকে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যে গ্রহগুলো ঘুরছে ঠিক তেমনি বলছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সরি একটু নেটের সমস্যা থাকার জন্য, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যে গ্রহগুলো ঘুরছে ঠিক তেমনি আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সহজ ভাষায় আসি। হ্যাঁ, তোমরা অবশ্যই সৌরজগতে আমাদের যে গ্রহগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি মেন যে জিনিস, আমাদের মেন যে জায়গা সেটা হচ্ছে কি সূর্য। এই সূর্য না থাকলে কি হতো না, আমাদের যে গ্রহ নক্ষত্রগুলো ঠিক মতন পরিক্রমা
বা করতে পারতো না। দেখো সৌরজগতের সূর্য এই জায়গায় 3 নম্বর সত্ত্বে রাদারফোর্ড দিছে যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে সৌরজগৎ, আমরা যদি এটা সূর্য ধরি, হ্যাঁ, আমরা যদি এটা যদি সূর্য ধরি, হ্যাঁ, সূর্য যদি আমরা এটা কল্পনা করি, সূর্য সূর্য কি এখনো হচ্ছে? হ্যাঁ, এখনো অবশেষে হলো। দেখো এটা হচ্ছে সূর্য, তাই না? এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, ধরো একটা কক্ষপথ, আবার একটা কক্ষপথ, আবার একটা কক্ষপথ, ঠিক আছে? দেখো সৌরজগতে সূর্যকে, দেখো বলছে যে সৌরজগতে সূর্যকে, এই না সূর্য, সান, সান মানে কি সূর্য, এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে কেন্দ্র করে কি করছে বিভিন্ন এই যে গ্রহ উপগ্রহ, গ্রহ বুধ, শনি, এগুলো যে, হ্যাঁ, এইগুলো যেরকম এই যে বুধ, বুধ, তারপর বৃহস্পতি, 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 তারপর হচ্ছে শুক্র, হ্যাঁ, এই যেরকম ঘুরছে বিভিন্ন সৌরজগতে, কি বলেছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষতে যেমন কি এই গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। 3 নম্বর সত্য কি বলেছেন আমাদের রাদারফোর্ড বিজ্ঞানী, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, ঠিক একই নিয়মে এবং একই পজিশন অনুযায়ী এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথের এই যে দানাদার মতন অংশগুলো, এই যে দানা, এই যে আমাদের যে দেখতে পাচ্ছ অংশগুলো, এটাকে কি বলবে? এগুলো কি ইলেকট্রনকে বলবে, ইলেকট্রন বলবে। তাহলে কি বলেছে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরছে। এটা আমাদের কি দিচ্ছে? 3 নম্বর তত্ত্ব দিয়েছে, 3 নম্বর তত্ত্বে দিয়েছে। এবার আমরা সবচেয়ে সোজা এবং শেষ তত্ত্বে আমরা প্রবেশ করব। শেষ তত্ত্ব হচ্ছে 4 নম্বর তত্ত্ব। তো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা অবশ্যই লিখে নেবে। এর সাথে আরো কিছু দেখবা বইতে, বোর্ড বইতে তোমার যুক্ত করা আছে। আচ্ছা, দিলে তো ভালো, ওই যে বলছে না দিলে তো আরো ভালো, আর না দিতে পারলে এই যে তোমার যে মেন থিওরি, হ্যাঁ, তোমার যে মেন মানে মূল জিনিস, হ্যাঁ, মূল কথা, এটা কি বলে মূল কথা, এই যে মূল কথাটা, এই সারমর্ম লিখে দিলে তোমার সারাটা বলবে, বুঝতে নেবে যে হ্যাঁ এই সম্পর্কে তারপর বলতে চেয়েছে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং এবার আমরা তত্ত্ব 4 অর্থাৎ শেষ তত্ত্বে আমরা প্রবেশ করব। শেষ তত্ত্বে, হ্যাঁ, শেষ তত্ত্বে আমরা প্রবেশ করব। দেখো শেষ তত্ত্ব, রাধারফোর্ড সাহেব আমাদের শেষ তত্ত্বে কি দিয়েছে সেই তত্ত্বটারে আমরা আলোচনা করব। দেখো শেষ তত্ত্বে বলেছে, তত্ত্ব সারি বলেছে, তত্ত্ব মানে 1 নম্বর তত্ত্ব জানলাম, 2 নম্বর তত্ত্ব জানলাম, এবং কি সর্বোপরি 3 নম্বর তত্ত্ব আমরা জেনে ফেলেছি। দেখো মানে তত্ত্ব 4 দেশে তত্ত্ব
দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে লিখে নিচ্ছি। হ্যাঁ, লিখে নেওয়ার পরে তোমাদেরকে বোঝাচ্ছি, যেহেতু হচ্ছে লেখার সাথে সাথে বোঝালি নাও তোমরা বুঝতে পারো, সেজন্য আমার মনে হয়, আমার কাছে মনে হয় আগে লিখে নেওয়া ভালো। সো আমরা আগে লিখে নিচ্ছি। দেখো আমরা এবার আমি বলছিলাম যে শেষ তত্ত্বে, হ্যাঁ শেষ তত্ত্বে আমরা আরো একটি ভালো জিনিস দেখতে পাবো। তো আমরা শেষ তত্ত্বে আমরা এই তত্ত্বটা দ্বারাই আমাদের রাদারফোর্ড সাহেব এই তত্ত্ব 4টে তত্ত্ব পর্যন্ত আমাদেরকে আপাতত আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, আমাদের নবম দশম শ্রেণীতে 4টা তত্ত্ব তিনি আমাদেরকে উপহার দিয়েছে। বলেছে তত্ত্ব 4-এ বলছে ধনাত্মক চার্জবাহী, ধনাত্মক মানে কি, ওই যে পার্ট 1-এ শিখেছিলাম না, ধনাত্মক মানে কি প্লাস, প্লাস চার্জবাহী, ধনাত্মক চার্জবাহী অর্থাৎ প্লাস চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক প্রকার আকর্ষণ বল কাজ করে। এই বল কি বলেছি, এই বল কেন্দ্রমুখী হওয়ায়, এই বল কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বল কেন্দ্রমুখী হওয়ায় সৌরজগতের নিয়মের মতো ইলেকট্রন গুলো ঘুরছে। আরো কিছু ওই যে তাছাড়া আমরা কি করছি, আমরা মূল থিওরি গুলো নেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং যত আমি কি বলেছি পার্ট 2 শুরু করার আগে বলেছি, আমরা কম সময়ে যত মূল টেকনিক গুলো শিখে আমার জন্য খাতায় প্রেজেন্টেশনটা করতে পারি। হ্যাঁ, তাহলে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি বলছে, যদি এটা একটা ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস হয়, এটা যদি একটা ধনাত্মক চার্জবাহী, কি বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে, এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এইটা ভালো করে এই 4 নম্বর তথ্যটা ফাইন করে বুঝতে মানে ভালোভাবে বোঝার চিন্তা ভাবনা করবে। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে বা সরাসরি আমার কাছে জিজ্ঞেস করবা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধনাত্মক এই যে বলছে রাদারফোর্ড বলছে এই নিউক্লিয়াসটা যদি ধনাত্মক চার্জবাহী হয়, অর্থাৎ কি প্লাস চার্জ যুক্ত হয়, পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে প্লাস চার্জ যুক্ত হলে এই ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি এই যে ইলেকট্রন একটা নেগেটিভ চার্জে তাকে টেনে ধরছে, তাকে টেনে ধরছে, তাই না? ধরো আমি এই ব্যক্তিটা, আমি তোমাদের যে ভাইয়া পড়াচ্ছি, ঠিক আছে, আমি এই দাঁড়ায় রয়েছি কিসের জন্য, আমাকে কি কেউ একজন টেনে ধরেছে, টেনে ধরেছে, টেনে ধরার কারণে আমি এই ভূপৃষ্ঠে দাঁড়াতে এখনো দাঁড়িয়ে রয়েছে। যদি কেউ টেনে না ধরতো তাহলে কি হতো, প্রিয় শিক্ষিতরা বন্ধুরা বলো, তাহলে আমি এতক্ষণ কি ভূগর্ভে অতলে চলে যেতাম। ঠিক আছে, তাই বলছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি এই যে ঋণাত্মক একটা ইলেকট্রন কি করে, এক ধরনের আকর্ষণ বল কাজ করে, কি করে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের কারণে এই আকর্ষণ বলটা কি হয়, কেন্দ্রমুখী হয়, কেন্দ্রমুখী হয়। এই আকর্ষণ বলটা কি হবে, কেন্দ্রমুখী হবে, নট কেন্দ্র বিমুখী। হ্যাঁ, কেন্দ্রমুখী মানে কি কেন্দ্রের দিকে, অর্থাৎ কি এই নিউক্লিয়াস কি কেন্দ্রে, অর্থাৎ কি মাঝখানে থাকে না, তাহলে কি এই নিউক্লিয়াস কি কেন্দ্রের দিকে আকর্ষণ। আর যদি কেন্দ্র বিমুখী বলতো তাহলে কি হতো, কেন্দ্রের থেকে বাইরে আকর্ষণ করতো, কেন্দ্রের থেকে কি করতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন্দ্রের থেকে বাইরে আকর্ষণ করতো। তাহলে কি বলেছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি এই ঋণাত্মক যে ইলেকট্রন এই নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বল কেন্দ্রের দিকে কাজ করে। এই কেন্দ্রের দিকে আকর্ষণ বল কাজের জন্য এই সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে, যেমন ঠিক ওই কি বলেছে তৃতীয় তত্ত্বে কি শিখাইছিলাম, তৃতীয় তত্ত্বে বলছে সূর্যকে কেন্দ্র করে যেমন ঘুরছে, সেই ঠিক এই কেন্দ্রমুখী বলের কারণে সৌরজগতের নিয়মের মতো এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। আরো তুমি বইতে কিছু কিছু বইতে কিছু কিছু জিনিস আরো দেখবা, কিন্তু আমাদের মূল কথা সারমর্ম যদি আমরা লিখে দিতে পারি, আমাদের প্রেজেন্টেশন এবং আমাদের যে এক্সামিনার সেও আমাদের সন্তুষ্ট হবে। কারণ একটা এক্সামিনার সবসময় দেখবা যখন বোর্ড পরীক্ষায় তোমার মূল থিওরিটা খুঁজতে চায়, যদি তোমার মূল থিওরিটা যদি ঠিক হয়, তোমার মূল কথার সারমর্ম যদি ঠিক হয়, তাহলে তোমার কি স্যার অটোমেটিক তোমার নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আমাদের মূল কথা ঠিক নাই, আমরা হজবরলা অনেক কিছু লিখলাম, কিন্তু শেষ পরিবেশ কি হলো, আমরা 1 পেলাম, আর যে অল্প একটু লিখলো মূল কথা লিখলো, প্রেজেন্টেশন যার ভালো হলো তার 3-এর মধ্যে 3 দিয়ে দিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বোঝা গেছে আমাদের মূল কথা শিখতে হবে, মূল কথা জানতে হবে। হ্যাঁ, আমরা 4 নম্বর জিনিসটা আমরা শিখলাম। তো এটা লিখে নাও এবং প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দেবো। আর যারা না বুঝতে পারবো অবশ্যই কমেন্ট বক্সে বলবো ভাই, যে ভাইয়া আমি তো হচ্ছে বুঝতে পারি নাই, যদি আরেকটু বুঝাইতেন আমি মনে হয় আরেকটু উপকৃত হতো। অবশ্য সমস্যা নাই, আমি বুঝাবো, তোমরা আমার পাশে থাকবা, এবং তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আরো এর চেয়ে বেটার ক্লাস তোমাদেরকে উপহার দিব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খুবই একটি মজার এবং আমরা একটি নিয়ম আমাদেরকে কে দিছে, এই যে সৌরজগতের মডেলটা কে আমাদের প্রথম কে দিছে, এই রাদারফোর্ড মহোদয় আমাদের বিজ্ঞানী মহোদয় আমাদের কি দিছে। হ্যাঁ, এই রাদারফোর্ড বিজ্ঞানী মহোদয় আমাদের দিছে। এবার এই রাদারফোর্ডের পরমাণুকে একটি প্রশ্ন তোমার দেখো, আমাদের কি বলেছে, সৌরজগতের সাথে তুলনা করেছে। আমাদের কি 4 নম্বর তত্ত্ব লেখা হয়ে গেছে। এবার আমরা এটা কি করবো, একটু মুছে দেব। হ্যাঁ, মুছে দেওয়ার পরে আমরা একটু দেখবো, আবার একটু দেখবো। দেখো বলছে রাদারফোর্ড বিজ্ঞান। হ্যাঁ, এই দেখো এদিকে, এই শিক্ষিত বন্ধুরা খেয়াল করো। রাদারফোর্ডের এবার দেখো কিভাবে একটি সুন্দরভাবে একটা তত্ত্ব কিভাবে তোমাদেরকে শেখায়। দেখো রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের 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 সাথে তুলনা করায়, রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করায় একে সৌর মডেল অথবা সৌর সিস্টেম, তুমি যেটা খুশি সেটা লিখতে পারো বা বলতে পারো। হ্যাঁ, সিস্টেম মডেল বলে। দেখো খুবই একটি চমকপ্রদ এবং খুবই একটি আমরা ধারণা, যখন ইনি আমাদেরকে উপহার দিয়েছিলেন এই তথ্যটি, তখন দেখো একটা তথ্যের সাথে আমরা আরেকটি তথ্য একটু অ্যাড করে শিখতে পারছি। দেখো বলছে যে রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল কোথায় পেয়েছি, এই যে রাদারফোর্ড সাহেব এই কি করেছেন, এই পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। কিসের সাথে প্রিয় বন্ধুরা বলো, সৌরজগতের সাথে তুলনা করেছেন। তুলনা করার জন্য কি হয়েছে, এই যে রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়, কি বলছে রাদারফোর্ড, তুলনা করা হবে একে কি বলবে, সৌর মডেলও বলা যাবে। কেন বলা যাবে, কারণ এই মডেলটা, এই যে মডেলটা কি, এই মডেলটার সাথে এই মডেলটা কি মিলে যায়, মিলে কিছুটা মিল থাকায় বা মিলে যাওয়ায় এই রাদারফোর্ডের মডেলকে কি বলছে, সৌর মডেল অথবা সৌর সিস্টেম মডেল। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যদি আমাদের আসে যে এই যে এরকম যদি একটি মডেল দেওয়া থাকে, পরীক্ষার সময় তোমাদের দেখবা এরকম একটি মডেল তোমাদেরকে সামনে দেওয়া থাকবে। তোমরা যদি এই মডেল সম্পর্কে আমি কি বুঝাইছি না, অবশ্যই আরো দেখবা ডিপলি, যদি আরো হচ্ছে ওই জিনিসটা বারবার স্কিপ না করে, খবরদার কখনো ভিডিও স্কিপ করবা না, স্কিপ না করে তুমি দেখবা ওই যে জিনিসগুলো বুঝাইছি, ওই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার চিত্র দেখে যে তুমি এক চান্সে ক্যাচ করে ধরে নিতে পারবা যে এটা হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল। তো যখন এরকম থাকবে তোমাদের কি বলবে, কি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ব্যাখ্যা করো, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কি করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাখ্যা করো। তো আমাদের যখন ব্যাখ্যা করতে বলবে, আমরা এই 4টা তত্ত্ব, এই যে আমি শর্টকাটে তোমাদের মূল থিওরিগুলো শিখে দিলাম, মূল কথাগুলো লেখাই দিলাম, এইগুলো তুমি যদি লিখে আসতে পারো 100% তুমি 4-এর মধ্যে 4 তোমাকে দিতে স্যার বাধ্য থাকবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই বাধ্য থাকবে। এবার আমরা আরেকটি জিনিস যেগুলো আমরা একটু জানা বাকি আছে, সেই জিনিসটা আমরা এখন জানবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখবো রাদারফোর্ডের, এই যে রাদারফোর্ড সাহেব আমাদের এত কষ্ট করে কিছু তত্ত্ব আমাদেরকে উপহার দিয়েছেন, এই তত্ত্বের মধ্যে তার কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল। কি ছিল, রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের মধ্যে কিছুটা ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল।
দেখো আমরা এখন যে জিনিসটা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে, এই সবার কি মনোযোগ আছে? সবাই সবাই আরো ডিপলি মনোযোগ দাও। আমরা এখন শিখবো রাদারফোর্ডের এই যে পরমাণু মডেল, তিনি এত কষ্ট করে, এত মেধা দিয়ে, এত শ্রম দিয়ে যে কষ্ট করে বানিয়েছেন, তারপরেও কিছু কিছু তার মডেলের ত্রুটি এবং কিছু কিছু সীমাবদ্ধতা বা ভুল, যাই বলি একই শব্দ, সেই কিছু কিছু রাদারফোর্ডের এই পরমাণু মডেল এত কষ্ট করে বানানোর পরও তার কিছু সীমাবদ্ধতা এবং ত্রুটি থেকে গেছে। এই ত্রুটিগুলো এবং এই সীমাবদ্ধতা এবং তার যে ভুলগুলো, কোথায় কোথায় তিনি ভুল করেছেন, পরবর্তীতে যে বিজ্ঞানীরা তার ভুলগুলো ধরতে পেরেছে, তো আমরা দেখি কোথায় কোথায় তিনি ভুল করেছে। দেখো আমরা যখন একটি কাজ করি, ধরো আমরা এখন আমি এখন পড়াচ্ছি, তো সাপোজ আমার এর মধ্যে ভুল হতেই পারে, তা আমার আরেকজন কি করবে, আমাকে অবশ্যই, আমার পাশে যে ভাইয়াটা আছে অবশ্যই সে আমার কি বলবে যে ভাইয়া আপনার এই জায়গাটায় পড়ানোটা একটু যেন ভুল হয়ে গেছে, যদি একটু সংশোধন করে দিতেন ওই জিনিসটা, তাহলে একটু ভালো হতো। তাহলে কি আমারও পড়ানোর মধ্যে কিছুটা ভুল থাকতে পারে। কোনো মানুষ কখনো একদম পিওরলি তোমারে কি পড়াতে গিয়ে কিছু না কিছু জায়গায় একটা না একটা অপশনে তার ভুল হতে হবে। সো এত কষ্ট করে বিজ্ঞানী এই রাদারফোর্ডের একটা পরমাণু মডেল বানানোর পরেও কি হয়েছে, তার কিছু কি সীমাবদ্ধতা বা ত্রুটি থেকে গেছে। এই সীমাবদ্ধতা ত্রুটিগুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা যে সীমাবদ্ধতা দেখব সেটা হলো, এটাও কিন্তু সৃজনশীল, হ্যাঁ সৃজনশীল, এই এটাও কিন্তু সৃজনশীল। এটা হচ্ছে গদাগ অথবা গদাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ অবশ্যই সীমাবদ্ধতা ত্রুটি, তত্ত্ব সীমাবদ্ধ ত্রুটি, এই তিনটে পুরোপুরি হবাও। তোমার যে জিনিসগুলো আমি এখন এখানে লিখে দিচ্ছি, এই জিনিসগুলো তুমি নিবা। দেখো প্রথমে যে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার করেছে, কিন্তু যে জিনিসটা সম্পর্কে একটা ধারণা দিতে পারেনি, প্রথম যে ধারণাটা ছাড়া দিতে পারেনি, সেই ধারণাটা আমরা এখন দেব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথম মডেল রাদারফোর্ডের প্রথম রাদারফোর্ড মহোদয়ের প্রথম যে সীমাবদ্ধতা বা ত্রুটি যাই বলি, সেটা হচ্ছে এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের কোনো আকার দেওয়া হয়নি। প্রথম যে ভুল অ্যান্ড মোস্ট, যে তিনি এত কষ্ট করে আবিষ্কার করেছেন, এই মডেলটা আবিষ্কার করেছেন, তারপরও তার মূল যে জায়গা, তিনি এই সীমাবদ্ধতা তিনি মেটাতে পারেননি। এজন্য এটা কি তার একটি খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট ত্রুটি হিসেবে দেখা দিয়েছে। পরবর্তীতে আমরা বিজ্ঞানী যখন বোর্ডে যাব, তখন এই বোর্ড এইগুলো ধরতে পেরেছে। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলেছে এই মডেলে ইলেকট্রনের কক্ষপথে কোনো আকার দেওয়া হয়নি। তো দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এই ইলেকট্রনগুলো ঘুরছে, তখন কি তার একটা কেন্দ্র কক্ষপথ লাগবে না, ঘোরার জন্য একটা রাস্তা লাগবে না? ধরো একটা রাস্তা দেওয়া নেই, তোমাকে বলা হলো তুমি হচ্ছে ঢাকা থেকে খুলনায় যাও, কিন্তু তোমার যদি রাস্তা জানা না থাকে বা ম্যাপ জানা না থাকে, তুমি কি যেতে পারবা? পারবা ঠিকই, কিন্তু কি তোমাকে উল্টো পথ দিয়ে বা কোনো একটা আলাদা জায়গা দিয়ে তোমাকে কি সেই খুলনায় যেতে হবে। কিন্তু তুমি যদি সরাসরি যে পথটা যদি জানো যে এখান থেকে এই যেতে হবে, তখন কি তুমি আপন ইচ্ছায় সেখানে তুমি সঠিকভাবে এবং সঠিক নিয়মে পৌঁছাতে পারবা। তো কি বলেছে, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের কোনো আকার দেওয়া হয়নি। দেখো যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এই ইলেকট্রনগুলো ঘুরপাক খাচ্ছে, তখন যে কিভাবে ঘুরপাক খাবে, কোন রাস্তা দিয়ে ঘুরপাক খাবে, এমন কোনো রাস্তা আমাদের এই রাদারফোর্ড পরমাণু মডেলে তিনি সেটা দেখাতে পারেননি। তো এটা তার একটা প্রথমত গুরুত্বপূর্ণ একটা ত্রুটি, যে ইলেকট্রনগুলো
কোন কক্ষপথে ঘুরবে, কত ব্যাসার্ধ নিয়ে ঘুরবে। দেখা যাচ্ছে আমি একটি কোনো জিনিসকে প্রদক্ষিণ মানে ঘুরছি, হ্যাঁ, কিন্তু আমার যদি ঘোরার কোনো রাস্তার ব্যাসার্ধ না থাকে বা ঘোরার কোনো রাস্তার পথের যে ব্যাসার্ধ যদি না থাকে, কোনো আকার যদি দেওয়া না থাকে, তাহলে কি আমি কি ঘুরতে পারবো? অবশ্যই পারবো না। সেজন্য কি হবে, আমাকে ঘোরার জন্য কি একটা কক্ষপথের ব্যাসার্ধ লাগবে বা রাস্তার একটা ব্যাসার্ধ লাগবে। ঠিক তেমনি এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের কোনো আকার দেওয়া হয়নি বা ব্যাসার্ধ দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই প্রথমত ত্রুটি ছিল তার এইটা। এবার দ্বিতীয়তম ত্রুটি আমরা যাব দ্বিতীয়তম ত্রুটিতে। দেখো শিক্ষার্থী বন্ধু, সৌরজগতে সূর্য ও গ্রহণগুলোর গ্রহণগুলোর কোনো কোনো চার্জ নেই, কিন্তু কিন্তু দেখো বলেছে আহ, সৌরজগতের সূর্য গ্রহণগুলো কোনো চার্জ নেই, কিন্তু পরমাণুতে পরমাণুতে বলেছে পরমাণুতে আহ, কিন্তু পরমাণুতে দেখো বলেছে যে সৌরজগতের সূর্য গ্রহণগুলোর কোনো চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রনের কি আছে প্রিয় বন্ধুরা বলো, চার্জ আছে না? ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ কি বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো দ্রুত বলো, দ্রুত দ্রুত, হ্যাঁ বলো, কমেন্ট বক্স বলো, সবাই বলবা, হ্যাঁ। কোন কি ইলেকট্রনে কি নেগেটিভ নেগেটিভ চার্জ, সূর্য কিন্তু পরমাণুতে ইলেকট্রনের চার্জ আছে, এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে, নিউক্লিয়াসেরও কি আধান বা চার্জ আছে। দেখো এই জিনিসটি ছিল, এই ত্রুটিতে ছিল তার দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ত্রুটি, এই রাদারফোর্ডে আরেকটি গুরুত্বপূর্ণ ত্রুটি দেখো আমরা এখানে তুলে ধরেছি। দেখো সৌরজগতের সূর্য গ্রহণগুলোর কোনো সামগ্রিকভাবে কোনো চার্জ নেই। দেখো যখন এই যে সৌরজগতে এই ধরো সূর্য, হ্যাঁ, এই যেরকম সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে যখন বিভিন্ন কক্ষপথে ঘুরছে গ্রহগুলো, হ্যাঁ, এই যে ধরো গ্রহগুলো ঘুরতেছে 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 ঘুরতেছে, আবার যদি ধরে ঘুরতেছে, কিন্তু দেখো যখন ঘুরছে তখন কি এর কোনো কি চার্জ আছে? গ্রহগুলোর কি কোনো চার্জ আছে? আজ পর্যন্ত কি কোনো কি বিজ্ঞানী কি বার করতে পেরেছে যে গ্রহগুলোর কোনো চার্জ আছে? নাই। সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর কি নাই? কোনো চার্জ নাই। কিন্তু আমরা কি জানি, কিন্তু কি পড়েছি পার্ট একে, কি আমরা কি শিখেছি যে ইলেকট্রনের চার্জ আছে, কি চার্জ? নেগেটিভ চার্জ। ইলেকট্রনের কি নেগেটিভ চার্জ, এবং ঠিক একইভাবে নিউক্লিয়াসেরও আধান বা চার্জ আছে। তো এজন্য তার এইটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি ত্রুটি। তো তাহলে কি আমরা বন্ধুরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এইটা হচ্ছে মূল কথা। বইতে আরো কিছু সংযোগ দেওয়া আছে, কিন্তু এইটুকুন লিখলে তোমার আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এবার তৃতীয় নম্বরে আমাদের একটু লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং প্রয়োজনে সবসময় আমি এক কথা বারবার বলছি যে জিনিসগুলো যেগুলো দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, যেগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা, যার জন্য তোমরা যেন একটা স্ক্রিনশট দিয়ে 4-5টা তথ্য যেন একসাথে যুক্ত করে তোমরা পরীক্ষার আগে যাবার আগে বা পরীক্ষার সময় যেন সেইগুলো দেখতে পারো, যাতে করে যে ভাইয়া বলছিল হ্যাঁ এই জিনিসগুলো মূল কথাগুলো লিখলে আমার পরীক্ষায় অবশ্যই তোমরা পরীক্ষায় 100% ভালো করে A+ বেরিয়ে আসতে পারবে রসায়নে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমার সাথে থাকবা, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবা, আমার ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবা, এবং লাইভে যুক্ত থাকবো। অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা রসায়নে তোমাদেরকে আমি A+ পাইয়ে দেবো। হ্যাঁ, তোমাদেরকে রসায়নে কি A+ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার রইলো। হ্যাঁ, শুধুমাত্র কি তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তো আমরা তৃতীয় আরেকটি ত্রুটিতে আমরা যাচ্ছি। দেখো কি বন্ধুরা, ক্লাস কি কঠিন লাগছে? হ্যাঁ, কঠিন লাগলে বলবা, আরো সহজ করে দেবো। এবং
আরো যত সহজে করা যায় এবং মজাদার ভাবে। রসায়ন মানে কি, রসকে তোমার সংগ্রহ করতে হবে, তারপর নিয়ে গিয়ে রসায়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যদি রসকে যদি আয়ন না করতে পারো, তাহলে কি রসায়ন তোমার কি শেখা হবে না। তাহলে কি আমরা কি যত কি এই না মজাদার ভাবে শিখছি, উদাহরণ হাতে কলমে কি একেবারে শিখাই দিচ্ছি। দেখো এবার 4 নম্বর ত্রুটি। এবার আমরা কি শিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সেই 4 নম্বর ত্রুটিটা, সরি কয়টা ত্রুটি শিখবো, 2টা ত্রুটি, সরি 3য় নম্বর ত্রুটি। তাহলে আমরা এতক্ষণে কয়টা ত্রুটির কথা শিখলাম, 3টে। এই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো আরো একটি আরো একটি জিনিস তিনি কি দিতে ভুল করেছিলেন, দিতে মনে নাই, বা দিতে মনে নাই কি হয়তো তিনি ততক্ষণ পর্যন্ত রিসার্চ করার পরও এই জিনিসটা খুঁজে বের করতে পারেন না। দেখো বলেছে আরেকটা ত্রুটি, দেখো 3য় ত্রুটি, রাদারফোর্ডের মদের একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে ঘুরবে তা বলা হয়নি। দেখো আমরা দেখছি যে আহ, একের অধিক মানে কি একটা একটি ইলেকট্রন ঘুরছে, তাই না। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা একটা ইলেকট্রন কি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু যদি এরকম হয় যে একের অধিক, যে একটা কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আরো যদি থাকে, আরো 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, তাহলে কি তাদেরও কি একই এই যেরকম ঘুরছে এদেরও তারাও কি ঘুরতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু তিনি কি কি প্রমাণ করতে পারেননি, যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অর্থাৎ একের অধিক যদি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকে, নিউক্লিয়াসকে যে কিভাবে পরিভ্রমণ করবে, মানে কিভাবে কোন কক্ষপথে ঘুরবে, সেটা তিনি আবিষ্কার করতে পারেননি। মানে কি সেটা তার একটা সীমাবদ্ধতা বা ত্রুটি। তাহলে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুতে ইলেকট্রনগুলো যে কিভাবে ঘুরবে, ওই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরবে, তার কোনো তত্ত্ব তিনি বাহির করতে পারেননি। তাহলে কি এটা তার একটা সীমাবদ্ধতা, এটা তার একটা কি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, এটা তার একটা কি সীমাবদ্ধতা। এবার চতুর্থ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুলে নাও চতুর্থ। চতুর্থ আমরা একটি সুন্দর একটি যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপাতত চতুর্থে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চতুর্থ যদি তুমি আপাতত এই 3টে যদি তুমি মনে রাখতে পারো, আমার মনে হয় চতুর্থটা তুমি না লিখলেও তোমার সমস্যা নাই, কারণ চতুর্থটা আমাদের তেমন ইম্পর্টেন্ট না। আমাদের 3টা সীমাবদ্ধতা যদি আমি পরীক্ষার সময় লিখে আসতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, আমি বাপ্পা ভাইয়া তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই ভালো একটি রেজাল্ট সেখানে করে আসবা। এবং সবসময় আমার শিকন পাঠশালার সাথে, চ্যানেলের সাথে যুক্ত থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে আগে পৌঁছায়। তো আজ আমরা কি শিখলাম, রাদারফোর্ডের যে তত্ত্বগুলো শিখলাম। তো তত্ত্বগুলো আমরা যদি আরেকবার বলি, যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস, কেন্দ্রের ভিতরে থেকে নিউক্লিয়াস এবং বাইরে থেকে কি পুরো শিক্ষার্থী বন্ধুরা ইলেকট্রন। হ্যাঁ ইলেকট্রন। এবার 2তে কি, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, আমরা দেখছি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় কি থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাঁকা থাকবে। কি থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাঁকা থাকবে। 3য় নম্বরে শিখেছি এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে এই যে গ্রহগুলো যেমন ভাবে ঘুরছে, তিনি একটি তথ্য দেন কি আমাদের, যে ঠিক তেমনই ভাবে গ্রহগুলো যেমন ঘুরছে, ঠিক যেমন ঘুরছে তেমনি আমাদের ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো তেমনই ঘুরবে। চতুর্থ একটি তথ্য দেন কি আমাদের, লাস্ট যে তথ্য দেন, ধনাত্মক চার্জ ভাই
ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি, এই যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি এই যে ঋণাত্মক মানে কি নেগেটিভ মাইনাস চার্জযুক্ত ইলেকট্রন একটা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ করে। এই কেন্দ্রের আকর্ষণের কারণে সৌরজগতের সূর্যগুলো, সৌরজগতের গ্রহগুলো, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার কিন্তু ওই যে তত্ত্বগুলো আবার হচ্ছে বোঝানোর চিন্তা ভাবনা করছি, চেষ্টা করছি যে কি সৌরজগতের সূর্যগুলো যেমন কেন্দ্রগুলো ঘুরছে, সূর্যকে কেন্দ্র ঘুরছে, ঠিক তেমনই সেগুলো কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এজন্য তার মডেলকে আমরা কি বলেছি, সৌর মডেল। কেন বলেছি? সৌর জগতের সাথে তুলনা করায় তাকে বলা হচ্ছে সৌর মডেল অথবা সৌর সিস্টেম মডেল। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখেছি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। দেখো ইনি এত বড় বিজ্ঞানী হওয়ায় সত্ত্বেও তার কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকে। তাহলে কি আমরা কি কি আমাদের পড়ানোর ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে না? অবশ্যই ত্রুটি থাকে। সেগুলো সংশোধন করবে কারা? তোমরা। যে বলবা ভাই এই জায়গাটা বুঝতে পারছি না, অবশ্যই আমি বুঝাই দেবো। হ্যাঁ, দেখো তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা জানলাম কি, এই যে তার মডেলের যে ইলেকট্রন কক্ষপথে যে কোন কক্ষপথে ঘুরবে, যে কোন জায়গায় কোন রাস্তায় কত সেন্টিমিটার ব্যাসার্ধে বা কত 5 সেন্টিমিটার কি 5 মিটার ব্যাসার্ধে যে ঘুরবে, তার কোনো আকার বা সংখ্যার মান তিনি আবিষ্কার করতে পারেননি। তারা বলেছে দেখো সৌরজগতের সূর্য বা কেন্দ্র, সৌরজগতের সূর্য বা গ্রহণগুলোর কি কোনো কি চার্জ আছে? কোনো কি চার্জ নাই? চার্জ নেই, কিন্তু কি আমাদের কি ইলেকট্রনের আর নিউক্লিয়াসের কি চার্জ আছে? ইলেকট্রনের কি নেগেটিভ চার্জ, অর্থাৎ কি মাইনাস চার্জ যুক্ত, এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। তাহলে কি তিনি এই তত্ত্বটাও আমাদেরকে পরবর্তীতে ভুল প্রমাণ হয়েছে। হ্যাঁ, তার তত্ত্বটা। তৃতীয় তত্ত্ব কি? তৃতীয় তত্ত্ব একের অধিক, যেরকম এক জোড়া, তাই না? এক জোড়ার চেয়ে যদি 2 জোড়া থাকে তাহলে হচ্ছে কিভাবে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তার কোনো আকার আকৃতি তিনি তৈরি করতে পারেননি। চতুর্থ উপায়ে আমাদের এই 3টা জিনিস আমাদের শেখা যথেষ্ট। আমাদের 3টা জিনিস লিখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই 3টে জিনিস লিখে আসো, তোমার অবশ্যই 4 নাম্বার দিতে বাধ্য, অর্থাৎ 4-এর মধ্যে তোমার 4 দেবে। তৃতীয় নম্বরে কি, দেখো আমরা এই তথ্যগুলো যখন ইনি এ সম্পর্কে একটা গল্প আছে, আমরা সেই গল্পটা পার্ট 3-তে বা পার্ট 4-এ আমরা যুক্ত করব। গল্পটা দেখো খুবই ইন্টারেস্টিং। আমি বলেছি রসায়নের রস সংগ্রহ করতে না পারলে রসায়ন শেখার কোনো ইন্টারেস্ট তুমি বুঝে উঠতে পারবে না। তো এই সম্পর্কে একটা গল্প আছে। আমরা দেখো আমরা যখন কোনো কিছু আবিষ্কার করি তখন আমরা হুররে বলে বন্ধুদের জানাই, ঠিক তখনই কেউ না কেউ আমাদেরকে কি ভুল ধরার জন্য তৈরি হয়ে থাকে। ঠিক তেমনি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা মানে ভুলগুলো ধরেছে কে? ম্যাক্সওয়েল। কে ধরেছে? যখন উনি আনন্দ করছে, কে ধরেছে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী। হ্যাঁ, ম্যাক্সওয়েল নামে বিজ্ঞানী একজন, ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী। এই ম্যাক্সওয়েল নামের এই বিজ্ঞানী যখন ইলেকট্রন ওই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার কথা তার মডেলে বলেছেন, এই যে রাদারফোর্ড বলছে আমার এই মডেলে এগুলো ঘুরছে, তখন ম্যাক্সওয়েল যখন দেখলো যে হ্যাঁ ঘুরছে, তখন কি ম্যাক্সওয়েলের তত্ত্ব, তখন ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব দিল। ম্যাক্সওয়েল কথা বললো, দেখো রাদারফোর্ড ভাইয়া বা রাদারফোর্ড, তোমার ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে পারে না। কি দেখো আমরা যখন যখন একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরি, ধরো আমি বলেছি যদি আমরা কাবা শরীফকে বা কোনো মন্দিরকে, বড় মন্দিরকে পরিক্রমা করে ঘুরি, তাহলে আমাদের কি একসময় ক্লান্তি এসে যাবে? ক্লান্তি হলে কি আমাদের শক্তি কি সঞ্চয় হবে নাকি বৃদ্ধি পাবে? কিছুই হবে না। আমাদের কি শক্তি কি লস হয়ে যাবে? লস। তাহলে লস হলে কি হবে? আমাদের শক্তি ক্রমাগত কি হারাতে থাকবে। ঠিক তেমনই যখন কেন্দ্রগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তখন কি হবে? ক্রমাগত শক্তি হারাতে থাকবে। এর ফলে কি হবে? একসময় এটি নিউক্লিয়াসের উপর কি, যখন এই ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে যখন কি হয়ে যাবে, শক্তি ফুরাই যাবে, তখন কি নিউক্লিয়াসের উপর এসে থেমে যাবে, নিউক্লিয়াসের উপর এসে পতিত হবে। যখন আমাদের ঘুরতে ঘুরতে মন্দির বা কাবা শরীফ ঘুরতে ঘুরতে যখন আমাদের কষ্ট হয়ে যায়, বা কোনো কিছু যখন বড় কোনো জিনিসকে ঘুরতে হয়, তখন আমাদের ক্লান্তি গেলে কি আমরা একটু বসে থাকি, ঠিক না? তখন কি হবে? এই ইলেকট্রনগুলো যখন কষ্ট হয়ে যাবে বা ঘুরতে ঘুরতে যখন শক্তি ফুরাই যাবে, তখন এইটা নিউক্লিয়াসের উপর এসে পতিত হবে। ফলে কি হবে? এক সময় পরমাণু এই ইসের উপর আসার পরে, নিউক্লিয়াসের উপর আসার পরে একসময় নিউক্লিয়াস এর অস্তিত্ব, পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি ছিল না? সঠিক ছিল না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 2-এ
আমাদের যেহেতু আরেকটা করানোর কথা ছিল কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ায় আমরা পার্ট 3-তে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। তো এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমি বলেছি যে অবশ্যই তোমাদের গ দাগ এবং ঘ দাগে অবশ্যই কিন্তু হয় সীমাবদ্ধতা গ দাগে দিবে, আবার ঘ দাগে ব্যাখ্যা দিবে। আর মডেলটা সম্পর্কে আমি তোমাদের অবগত জানিয়েছি এবং যত সহজে তোমাদের ডিপলি এই মডেলটা শিখাইছি। তো আবার দেখবা কোনো ভিডিও স্কিপ করবা না, স্কিপ করলে কিন্তু তুমি কি শর্টকাট টেকনিকগুলোর ভিতরে যে শর্টকাট টেকনিক আছে সেগুলো তুমি শিখতে পারবা না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখন পাঠশালা পার্ট 2 এর আজকে এ পর্যন্তই সমাপ্ত। পার্ট 3-তে দেখার জন্য তোমার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমি বাপ্পা মণ্ডল আমার সাথে যুক্ত থাকতে হবে এবং তোমাদের জন্য আরো নতুন নতুন ক্লাস, এবং আমি তোমাদেরকে টার্গেট দিয়েছি যে নবম দশম শ্রেণীর এসএসসি, অর্থাৎ যারা এবার এসএসসি দিবে তাদেরকে অবশ্যই আমি A+ পাইয়ে দিব। তো আমার সাথে যুক্ত থাকবে যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে